খবরটা ছোট্ট, কিন্তু এর গুরুত্ব বা ঘনত্ব বেশ অনেক বড়। আবার প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি। তার মানে রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ বাতিল করেছিল ইউনূস সরকার। এখন তারেক রহমানের সরকার রাষ্ট্রপতিকে আবার প্রেস সচিব দিয়েছেন। বুঝতে পারছেন? এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছিল যে বিএনপি চাইলে আমি থাকতে পারি, আর না চাইলে চলে যাব। আগে বলেছিলাম কি কারণে, যে আমাকে অপমান করা হচ্ছিল। তো তিনি আশাবাদী যে তারেক রহমানের সরকার তাকে অপমান করবে না, তাকে মর্যাদা দেবে, গুরুত্ব দেবে। সেই গুরুত্ব বিবেচনায় সরওয়ার আলম তাকে রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসে, সরকার যায় সরকার আসে, জনগণের ভাগ্যে দুর্ভোগের কোনো কম নেই। এটা আমাদের জীবনে বারবার নতুন করে আসতে থাকে। আমরা হয়তো প্রতিদিন এটা আমরা দেখতে থাকবো। আপনাদের প্রিয় দর্শক, কালকে সোশ্যাল মিডিয়াতে আমরা সর্বাধিক যে ভিডিওগুলো দেখেছি ভাইরাল হতে, আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া সোহরাওয়ার্দী পার্কে সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশের কিছু আক্রমণের খবর আমরা পেয়েছি। আওয়ামী লীগ যেভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে গেছিল, বিএনপিতে সেটা আওয়ামী লীগ ধ্বংসের দিকে গেছিল তো অনেক বছর পর, 15 বছর দেশ চালিয়েছিল, তারপর 16তম বছর আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। প্রথম 4 দিনই জয়বাংলা হয়েছে। দর্শক দেখেন, একটা দল, একটা রেজিম ধ্বংস হওয়ার অনেক কারণ থাকে। সব কারণ নিয়ে এই 8 মিনিট আলোচনা করতে পারবো না। বিএনপি এখন যা হচ্ছে, বিএনপির অত্যন্ত অ্যাকিউট একটা সংকট এখানে অ্যাড্রেস করবে, যেটা আওয়ামী লীগের মতো পরিণতি। আওয়ামী লীগের মতো পরিণতি মিন্স গণঅভ্যুত্থানের ফলে পেলাম 1 বছরের জন্য। তার মানে হচ্ছে যে রাষ্ট্রপতি বাতিল করা, অপসারণ করা, এটার ব্যাপারে বিএনপির এখন খুব একটা আগ্রহ নেই। কারণ রাষ্ট্রপতি তো সমস্যা করেনি, তো এখন দরকার কি? চলুক, যখন সমস্যা নেই, হয়তো আস্তে ধীরে 1 বছরের জন্য যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তখন হয়তো 1 বছর পরে চেঞ্জ করতে পারে। এটা একটা মেসেজ, এটা একটা বার্তা হচ্ছে ইউনূস সরকারকে দেখালো যে তুমি বাতিল করছো, আমি কিন্তু আবার বহাল করলাম। তার মানে তোমার সিদ্ধান্ত সঠিক ছিল না। বুঝতে পারলেন? আমি এই জন্যই বললাম যে খবরটা ছোট্ট, কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক বড়। এই যে রাষ্ট্রপতি মুখ খুলছেন, এটা কি এমনি? তিনি জানেন না যে এই মুখ খোলার জন্য তাকে খেসারত দিতে হবে? তিনি এই ঝুঁকিটা নিলেন কেন? কারণ তিনি নিয়েছেন এই কারণে যে তিনি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন যে তারেক রহমানের সরকার ইউনূস সরকারকে পছন্দ করেনি। যদিও চুপচাপ থেকেছে, উপর দিয়ে মানে কি বলে হাত বুক বলে গেছে, কিন্তু ভেতরে ভেতরে অসন্তুষ্ট ছিল। অসন্তুষ্ট হওয়ার কারণটা কি, এটাও একটু খোলাসা করে বলি। কারণটা হলো, আপনাদের মনে আছে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনের দাবি তোলা হয়েছিল। কে তুলেছিল? বিএনপি। তারা বলেছিল যে প্রথমে সেপ্টেম্বর অক্টোবর, তারপরে তারা ডেট বাড়িয়ে ডিসেম্বর। কিন্তু তখন ইউনূস সরকার তার মানে অনুগ্রহভাজন এনসিপির নেতা এবং জামাত সহ অন্যদেরকে দিয়ে আওয়াজ তুললো যে বিএনপি হচ্ছে ক্ষমতা লোভী, তারা নির্বাচন চায়, ক্ষমতায় যেতে, তারা সংস্কার চায় না, তারা বিচার চায় না। পরিস্থিতিটা এমন ছিল, বিএনপি একটু চুপ করে গিয়েছিল, কিন্তু তারপর দাবি ছাড়েনি। পরে এটা ঠেলে দিয়ে ফেব্রুয়ারি মাসে করা হলো লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর। এটা বিএনপি হজম করতে হয়েছে। বিএনপি আর ইউনূস সরকার মনে করেছে যে এর মধ্যে নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটবে যেখানে নির্বাচন হয়তো হবে না এবং তার ক্ষমতায় থাকা লম্বা সময় ধরে প্রলম্বিত হবে। কিন্তু পরিস্থিতি যত গড়ালো, আস্তে আস্তে মববাজরা নিয়ন্ত্রণ নিতে লাগলো সরকারের। তখন ইউনূস সাহেব দেখলো যে আমসালা দুটি যাবে, তখন দ্রুত বেগে যেভাবে হোক না কেন 12 ফেব্রুয়ারি নির্বাচন করতেই হবে, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল। তার মানে ইচ্ছা ছিল না, পরে পরিস্থিতি ঠেলে দিল যে তাড়াতাড়ি নির্বাচন করে সসম্মানে বেরোতে হবে। এবং এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু পালাইতে হয়নি, তিনি গ্রামীণ সেন্টারে যে আবার অন্তত যোগ দিতে পেরেছে। কিন্তু ইউনূস সরকার তো কিছু প্রতিহিংসার চরিতার্থ করেছে। এই যে রাষ্ট্রপতি মুখ খুললেন, তাকে জাতীয় ঈদগাহ পর্যন্ত নামাজ পড়তে যেতে দেওয়া হয়নি, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন, রাষ্ট্রপতি যেতে পারেননি। রাষ্ট্রপতি বিদেশে কসোভো এবং কাতার অন্তত 2টা তার আমন্ত্রণ ছিল, রাষ্ট্রপ্রধান হিসেবে যেতে দেওয়া হয়নি। তার সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের, তিনি আচার্য হিসেবে যাওয়ার অধিকার রাখেন, তাকে যেতে দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে গেছেন বারবার, কিন্তু ফিরে এসে একবারও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি রীতি অনুযায়ী। তার মানে তিনি ভায়োলেট করেছেন। তো সব মিলে এই কথাগুলো যে এখন আমরা জানতে পারছি, কার কারণে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মুখ খোলার কারণে। তো ফলে তিনি যে এখন মুখ খুললেন, ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তো মুখ খুলেননি, 1 বা 2 বার খুলেছেন। যেমন ধরেন ওই যে তিনি বলেছেন যে নির্বাচিত সরকার আসার সাথে সাথে তিনি চলে যাবেন, এই কথা বলেছেন বিদেশি গণমাধ্যমকে। আরেকটা বলেছেন যে তাকে অপমান করা হয়েছে, রাষ্ট্রপতির ছবি কেন বিদেশি মিশনগুলো থেকে 1 রাতের মধ্যে নামানো হলো।
এইরকম টুকটাক কিছু অসন্তোষ ছাড়া বড় ধরনের বক্তব্য কিন্তু দেননি। কিন্তু এবার তিনি রীতিমতো এক ধরনের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের অভিযোগও তুলেছেন, যে তাকে অপসারণের জন্য অন্তত 3বার অ্যাটেম্প নেওয়া হয়েছিল, কিন্তু অ্যাটেম্পগুলো ব্যর্থ হয়েছে। বিএনপি শীর্ষ নেতৃত্ব, সামরিক শীর্ষ নেতৃত্ব এবং বিদেশি মিশনের কর্মকর্তারা সেটা চাননি বলে। তো এখন এই অবস্থায় এই যে সরওয়ার আলমকে 1 বছর মেয়াদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো, এবং সরওয়ার আলম কিন্তু উপপ্রেস সচিব ছিলেন। তার মানে বেগম খালেদা জিয়া, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব ছিলেন সরওয়ার আলম, তাকেই নিয়োগ দেওয়া হলো। তার মানে হচ্ছে যাতে বিএনপির সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করতে পারেন এই সরওয়ার আলম। বিষয়টা খুব পরিষ্কার। তারেক রহমানের সরকার তো বলতে পারতো যে না, যেহেতু মানে ডক্টর মোহাম্মদ ইউনূস পছন্দ করেন না শাহাবুদ্দিনকে, তার প্রেসে কাউকে নিয়োগ দেওয়া হয়নি বা প্রেস ডিপার্টমেন্টে অ্যাবলিশ করা হয়েছে, সুতরাং আমরা কেন করবো, সেটা কিন্তু করেননি। তার মানে রাষ্ট্রীয় রীতি সাংবিধানিক যেই মানে নিয়ম কানুনগুলো সেটা রক্ষা করতে চাই তারেক রহমানের সরকার। এটি বোঝা যাচ্ছে, দুইটা মেসেজ পাওয়া গেল যে খুব সহসাই রাষ্ট্রপতি সরছেন না, আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্যায় কাজ করেছেন সেই অন্যায়ের একটা প্রতিবাদও জানানো হলো সরওয়ার আলমকে প্রেস সচিব হিসেবে, রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগের মধ্য দিয়ে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসে, সরকার যায় সরকার আসে, জনগণের ভাগ্যে দুর্ভোগের কোনো কম নেই। এটা আমাদের জীবনে বারবার নতুন করে আসতে থাকে। আমরা হয়তো প্রতিদিন এটা আমরা দেখতে থাকবো আপনাদের। প্রিয় দর্শক, কালকে সোশ্যাল মিডিয়াতে আমরা সর্বাধিক যে ভিডিওগুলো দেখেছি ভাইরাল হতে, আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া সোহরাওয়ার্দী পার্কে সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশের কিছু আক্রমণের খবর আমরা পেয়েছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আমাকে একটু ক্লিয়ার কমেন্ট করে জানান তো আপনাদের অডিও একদম শুনতে দেখতে পাচ্ছেন। ওকে, আসলে বিষয়টা কি ছিল, কয়েকটা খবর আগে আমাদের একটু জানতে হবে যে সেখানে কি হয়েছিল, পুলিশ কেন সাংবাদিকদের মারছিল, কেন পুলিশ ছাত্রদের মারছিল। বিষয়টা ছিল ওই অঞ্চলে মাদক বিরোধী পুলিশের একটি অভিযান ছিল। খেয়াল করবেন, এই মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশ অনেকের উপর মারমুখী হয়েছে। দুটো বিষয় আছে, একটা হলো পুলিশ সেখানে মাদক বিরোধী অভিযান চালাতে সন্দেহভাজন অনেকে ধরেছে, অনেকের সাথে মাদক পেয়েছে, আবার কারো কাছে মাদক পায়নি কিন্তু তাদেরকে বেদরক পিটিয়েছে। আসলে কয়েকটা কেস স্টাডি নিয়ে কথা বলি, একটা টার্গেট নিয়ে কথা বলি। একজনের কাছে মাদক পাওয়া গেছে, তিনি স্বীকার করেছেন যে তিনি মাদক খান, তিনি টেনশন থেকে, মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মাদক গ্রহণ করেন, এবং তিনি কিছু কাগজপত্র পুলিশকে দেখিয়েছেন। একজনকে দেখলাম লাল গেঞ্জি পরা কিশোর বয়সী ছেলেকে, সে শুটিং দেখছিল, পার্কের ভেতরে শুটিং চলছিল, তো সেই শুটিং দেখা অবস্থায় পুলিশ তাকে ধরে নিয়ে আসে এবং চেক করে। তাকে যখন চেক করে, পুলিশ একটা কাগজের পোটলার মধ্যে টাকা পায়। আমার মনে আছে যখন আমি প্রথম মানি ব্যাগ কিনিনি, তখন এরকম নিজে কাগজ যেটা মানি ব্যাগ বানিয়েছিলাম, বানিয়ে সেখানে টাকা রাখতাম। ইভেন আমার ছেলেও নিজে এই কাজটি করতো ছোটবেলায়, কাগজ দিয়ে মানি ব্যাগ বানাতো। সেই ছেলেটি ফর্সা সুন্দর, দেখে মনে হয় না যে সে মাদক টাচ করতে পারে, তার চেহারার বডি ল্যাঙ্গুয়েজ বা তার চেহারার মধ্যে একটা সুশ্রী ব্যাপার। সেই ছেলেটিকে পুলিশ ডেকে প্রশ্ন করে যে, মানে চেক করে, বলে স্যার আমি মাদক নেই না, আমি মাদক খাই না, আমি শুটিং দেখছিলাম, আপনারা ডাকছেন, আমি আসছি। তো পকেটের কাগজের ভাঁজে টাকা পাওয়া যায়, এই তুই এইভাবে টাকা রাখোস কেন? স্যার আমার কোনো মানি ব্যাগ নেই, আমি এইভাবেই টাকা রাখি। যেহেতু তার কোনো অপরাধ পাইনি, পুলিশ কি করবে, ঠাস করে চক্রান্ত দিয়ে বেঁধে করে দিল। মানে আমি দৃশ্যটা দেখলাম, ভাবলাম যে এটা কি, একটা ছেলে তার কোনো অপরাধ নেই, তিনি শুটিং দেখছিল দাঁড়িয়ে, তাকে ডেকে আনলো পুলিশ, চেক করে কিচ্ছু পেল না, মাদকের কোনো প্রমাণ নেই, অপরাধের কোনো প্রমাণ নেই, তাকে সসম্মানে বিদায় না করে দিয়ে ঠাস করে একটা চক্রান্ত দিয়ে বলো যা। মানে আমরা 71-এর আগে পাক সেনাবাহিনীর মধ্যে দেখতাম যে মানুষকে ধরে ডেকে নিয়ে নাকি লঙ্গি উঁচু করে দেখতো, ওইটা কাটছে কি কাটে না, হিন্দু মুসলিম বোঝার জন্য। আমরা হাসিনার 15.5 বছরে দেখেছি মানুষ, মানে পুলিশ যেই পথে হাঁটতো, মানুষ চেষ্টা করতো সেই রাস্তাটা এড়িয়ে চলতে, কারণ মানুষ পুলিশকে মানুষ মনে করতো না, মনে করতো যে একটা ভয়ঙ্কর দানব আসছে, হাসিনার ফ্যাসিজমের দানবরা আসছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বলি যে আমি যখন পুলিশ দেখতাম, আমি বিকল্প রাস্তা দেখতাম যে কখন কোন কারণে ধরে নিয়ে কোন মামলা ঢুকে দেয়। আমার মতো মানুষ, আমি নিজে ব্যক্তিগতভাবে পুলিশের রোডে দেখলে একটু এড়িয়ে চলতাম, এরা কখন কাকে ধরবে আমি বুঝতে পারবো না, কখন কাকে ধরে থামিয়ে নিয়ে বাটন দিয়ে টাকা নিবে বুঝতে পারবেন না। একজন পুলিশের মন চেয়েছে, তার একজন নারীকে পছন্দ হয়েছে, বিবাহিত নারী, তার স্বামীকে ধরে নিয়ে গেছে, কেন? তার বিবাহিত নারীকে তার লাগবে, মানে বউকে লাগবে, তো নিয়ে তার স্বামীকে নিয়ে ক্রস ফায়ারের ভয়টয় দেখে বউকে নিয়ে ফুর্তি করেছে। এটা বিগত আওয়ামী লীগ আমলের পুলিশের ক্যারেক্টার। পুলিশের একটা জমি ভালো লাগছে, জমির মালিকের হয়রানি করে জমির প্লট দখল করে ফেলেছে। পুলিশের একটি ফ্ল্যাট ভালো লেগেছে, ওই মালিক বিভিন্ন কারণে তাকে মাইনকে চিপা ফেলাই দিয়ে তাকে বিভিন্ন রকম হয়রানি করে একটা ফ্ল্যাট দখল করে নিয়ে গেছে। এভাবে আমাদের 15.5 বছরে পুলিশ
তাদের বৈধ সম্পত্তির বাইরে অবৈধ সম্পত্তির পাহাড় তৈরি করেছে। তো জুলাই অভ্যুত্থান যেটি হয়েছে আমরা দেখেছি যে বিক্ষুব্ধরা পুলিশকে মেরে ল্যাংটা করে ঝুলিয়ে রেখেছিল। এই দৃশ্যগুলি বোধহয় আপনাদের কম বেশি মনে থাকার কথা। পুলিশকে মেরে ল্যাংটা করে গাছের সাথে ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছিল। এই পুলিশের অত্যাচারে মানুষ আওয়ামী দুঃশাসনকে মনে করে বেশি করে পুলিশের অত্যাচারের জন্য। এই পরিমাণ অত্যাচার পুলিশ করেছিল। আরেকটি দৃশ্য দেখলাম, একটা ছেলে পুলিশ তাকে দৌড়ে ধরলো, ধরার পর তাকে বেদম পিটালো মনের মতো পার্কের মধ্যে, যে পার্কের কথা কালকে ঘটনা বলছি, তাকে মনের মতো পেটালো। পেটানো শেষ করে তার ব্যাগ চেক করে দেখলো কিচ্ছু নাই। বলেন আমাকে, 2026 দাঁড়িয়ে আছি, পৃথিবী যখন রুল অফ ল এর গল্প শোনায়, আমেরিকার মতো দেশে বা ইউরোপের কোনো কান্ট্রিতে পুলিশ কাউকে টোকা দেওয়ার আগে 14 বার চিন্তা করে। টোকা তো দূরের কথা, একজন ব্যক্তিকে তাকে গায়ে টাচ করতে পারে না, পুলিশ পাশে গিয়ে হাত পেতে রাখে। একটা ছোট গল্প শোনায় আপনার, ইংল্যান্ডের পিকেডেলি, এটা আমাদের কালচারাল অঙ্গন আছে না বাংলাদেশে, বেইলি রোড বা টিএসসি, এটা হলো ইংল্যান্ডের মানে লন্ডনের একটি জায়গা পিকেডেলি। যারা থাকেন সেখানে জানেন, পুরো ক্লাব জোন। এখানে সবাই ডান্স বা মদ খাওয়া, তাদের বিনোদন টাইমগুলো হলিডে, মানে তাদের যে হলিডে সেটা স্যাটারডে বা সানডে রাতে তারা এটা পালন করে। তো দেখেন ওদের নিয়মটা দেখেন, একটা মেয়ে হিউজ মদ খাইছে, খায়া আসার তাল সামলাতে পারতেছে না। তো সে নিজে কি করছে, বোতলটা খুব জোরে একটা দেয়ালে মারছে। সে দেয়ালের টুকরোগুলো এসে মেয়েটার নিজের শরীরে লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ফর্সা মেয়েটার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। পুলিশ একটা অ্যাম্বুলেন্স কল করে এনে মেয়েটাকে অ্যাম্বুলেন্সে তুলে চিকিৎসা দিতে নিয়ে গেছে। একটা দৃশ্য। আরেকটা দৃশ্য হলো, হিউজ মদ খেয়ে ছেলেটা মেয়েটা পাগলামি শুরু করছে রাস্তার মধ্যে, হ্যাঁ চিল্লাচিল্লি করছে। পুলিশ তাকে এসে চারদিকে হাত দিয়ে, শরীর ধরে নাই, একটা বন্ধুরি মানে দেয়ালের রূপ তৈরি করছে যাতে ওই নাগরিকের গায়ে টাচ করতে না হয়। আইন কত উন্নত সব দেশগুলো, আমরা মুসলিম দেশ। দৃশ্যগুলো যখন দেখছিলাম আসলে সত্যিকার আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আওয়ামী শাসন আমলে দাঁড়িয়ে আছি। খুব কষ্ট লাগে কথাটা বলতে, কখন যখন তারেক রহমান প্রধানমন্ত্রী, যার জন্য আমরা লড়াইটা করেছিলাম, যার জন্য 1.5টা যুগ আমরা লড়াই করেছিলাম, সেই সময়টিতে এসে যখন হারুন, বিপ্লব, বেনজির তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তখন আমরা দেখছি তাদের আবরণে কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে। আবার আমাদের ডিসি মাসুদ ভাই, আমি তার সম্পর্কে যতটুকু জানি, ভদ্রলোক, তাকে নিয়ে অনেক গুজব আছে, তিনি আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছেন, এরকম অনেক তথ্য আছে, সোশ্যাল মিডিয়ার ছবিও আছে, আমিও নিজেও দেখেছি আজকে অনেকগুলো ছবি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মাসুদ ভাইকে যতটুকু জানি, তিনি ছাত্রদল করা ঢাকা ভার্সিটি। আমি আপনাদেরকে এই ছেলেটার কথা প্রথম বলি, এই যে লাল গেঞ্জি পরা ছেলেটাকে প্রথম, সে শুটিং দেখতেছিল, তাকে ধরে মেরেছে পুলিশ বিনা অপরাধে। আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাই। এই ছবিটা দেখেন, এই ছেলে ঢাকা ভার্সিটির একটা ছাত্র, নৃবিজ্ঞানের। এই ছাত্রটা পুলিশকে তার অধিকার নিয়ে শাউট করছিল, যে পুলিশের সাথে সে একটু সাহস করে কথা বলছিল, যেটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি কোনো অপরাধ করছি কিনা সেটা আপনি দেখবেন, আমি পার্ক দিয়ে হাঁটবো না, রাস্তা দিয়ে হাঁটবো, সেটা আমার নিজের বিষয়, কিন্তু আপনি আমাকে একজন নাগরিক হিসেবে চ্যালেঞ্জ করতে পারেন না যে আমি কোথাও দিয়ে হাঁটবো। তো এই বিষয়গুলো, এই যে আমাদের মাসুদ ভাই, শেখ মুজিবের গেঞ্জি পড়া মাসুদ ভাইকে দেখা যাচ্ছে আজকের ডিসি। এটা মানি যে তিনি আওয়ামী লীগ, বিষয়টা আমি তা বলছি না, কিন্তু অর্থাৎ তখন আওয়ামী লীগের আমলে সবাই চাকরি বাঁচানোর জন্য সবাই গুপ্ত হয়ে গেছে। শুধু এই যে আমাদের মাসুদ ভাই, আমরা দেখতে পাচ্ছি অবৈধ প্রেসিডেন্টের সাথে তার ছবি, ফুলের ছবি আপনি দেখতে পাচ্ছেন হয়তো। এখন বিষয়টা হলো, এই ছবিগুলো দিয়ে আমি মাসুদ ভাইকে আওয়ামী লীগ প্রমাণ করছি না। আমি যতটুকু জানি একজন ভদ্রলোক মাসুদ ভাই, তিনি ছাত্রদল করে আসতেন, তবে তার মধ্যে হঠাৎ পরিবর্তন দেখতে পাচ্ছি। মাসুদ ভাইকে যদি, মাসুদ ভাই আপনি আমার ভিডিওটা শোনেন, রেসপেক্ট রেখে বলি, হারুন হতে যাবেন না। হারুন এই জাতির কলঙ্ক, বিপ্লব, বেনজির এই জাতির কলঙ্ক। মানুষের ভালোবাসা নিয়ে পোশাকটা পরে দাঁড়িয়ে দেখেন কেমন লাগে। আপনি যখন মানুষের কাছে আতঙ্কের কারণ হবেন, আপনাকে আপনার দল প্রয়োজনে আবার কেটে ছেড়ে ফেলে দেবে। খুব খেয়াল করে শুনবেন। পুলিশের মধ্যে কোহিনুরের নামটা আপনাদের অনেকের মনে আছে, কোথায় সেই কোহিনুর? সে কিন্তু বিএনপির কোথাও আর চান্স পাচ্ছে না, কারণ সে বিতর্ক ছড়িয়ে বিএনপিকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আপনি প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে বা প্রাইভেটলি পুলিশের লোক হয়ে সিভিলি আপনি রাজনৈতিকভাবে তাদের কাছে যান, ফুল নিয়ে যান, এটা আপনার পোশাকের সাথে যাবেন। আপনি তো দলকে ভালোবাসেন, আমিও বাসি মাসুদ ভাই, আপনিও বাসেন, আমিও বাসি, কিন্তু রাষ্ট্রে আপনি যে পদে বসে আছেন, আপনি মনে করছেন যে আমি ফুল নিয়ে গেলে এই পদে বসে আমি যা কিছু করব আমাকে জনাব তারেক রহমান ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে। তারেক রহমান শেখ হাসিনা নয়। প্রত্যেকটা মানুষের অ্যাক্টিভিটিস নোট করা হচ্ছে। আমি যতটুকু জানি, তারেক রহমান একটা সুশাসনের জন্য লড়াই করছেন। তারেক রহমান আরেকটা বিপ্লব সৃষ্টি হতে দেবে না, বেনজির কিংবা হারুন সৃষ্টি হতে দেবে না। সময়টা শুরুর দিক বলে অনেক কিছু তিনি তার কন্ট্রোলে আনতে পারছেন না, তিনি বুঝতে চেষ্টা করছেন। আপনার মতো একজন মেধাবী ব্যক্তিকে আমরা চাই পুলিশে,
কিন্তু জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন মাসুদ ভাই। আপনি যে ছেলেগুলোকে মেরেছেন তারা যদি মাদক সেবীও হয় আপনি মারতে পারেন না। তাদেরকে আইনের ভাষায় যেটা করতে হয়, তাদেরকে গ্রেফতার করুন, আদালতে স্থাপন করুন, কিন্তু তাদেরকে আপনি গায়ে হাত তুলতে পারেন। ঢাকা ভার্সিটির একটা ছেলে তার অধিকার নিয়ে যখন কথা বলবে, তাকে যেভাবে পিটিয়েছেন, এই দৃশ্যগুলো ভিডিও হয়েছে। আবার সাংবাদিকরা ভিডিও করেছে বলে আপনার সাংবাদিকদেরকে মেরেছেন। আমার দুঃখ লাগে, আমাদের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হতে পারে না। তারা দলবাজ বলে যখন বিএনপির পুলিশ মারে তখন বিএনপির সাংবাদিকরা চুপ, আওয়ামী লীগ বা জামাতি পুলিশরা মাঠে নামে। যখন আওয়ামী লীগের পুলিশ মারতো তখন আওয়ামী লীগের সাংবাদিকরা চুপ, বিএনপির জামাতের পুলিশ মাঠে নামতো। কিন্তু সাংবাদিকদের পরিচয়টা কেন বিএনপি আওয়ামী লীগ জামাত হবে? ভাই, আমার তো একটা দল পছন্দ থাকতে পারে, কিন্তু আমি আমার দলের বিরুদ্ধে প্রত্যেকদিন সমালোচনা করছি। কারণ আমি চাই এই রাষ্ট্রের মানুষ আমার দল থেকে, আমার রাষ্ট্র থেকে, আমার সরকার থেকে সেবা পাক, নির্যাতন বা জুলুম না পাক। আমার কাজটা কি? দলের চামচামি করা? ডিসি মাসুদের বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে শাহবাগ থানা ঘেরাও করে ঢাকা ভার্সিটির ছাত্ররা এখন বিক্ষোভ করছে। তারা বলছে হারুন গেছে যেই পথে আমাদের মাসুদ যাবে সেই পথে। এখন বিষয়টা হলো এই যে স্লোগানগুলো আসছে নতুন করে, এবং এই স্লোগানগুলো আমাদেরকে আবারও রাষ্ট্রের মধ্যে পুলিশি রাষ্ট্রের আতঙ্কে যে ফেলছে, এখান থেকে আমাদের মুক্তি দিতে হবে। আমরা বিগত ইউনূস সরকারের আমলে যতটুকু শান্তিতে নিঃশ্বাস নিতে পেরেছি, কেন যেন নির্বাচিত সরকারের আমলে সেই দৃশ্যগুলো আমাদের কাছ থেকে উবে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমি বলছি না, সোশ্যাল মিডিয়ায় বিএনপির কর্মীরা বলছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এখন মাঠে নামতে শুরু করেছে, প্রকাশ্যে তারা রাজনীতির অফিস খুলতেছে, বিএনপি তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। এগুলো কে বলছে? বিএনপির অ্যাক্টিভিস্টরা। তারা বলছে যে বিগত 18 বছরে আর হাসিনার 15.5 বছরে আওয়ামী লীগ আমাদের এতটুকু দয়া করেনি। আর আমাদের বিএনপি ভাইয়েরা, আমাদের বিএনপি নেতারা, আমাদের বিএনপির পুলিশরা রহস্যজনক কারণে আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে। আর নড়াইলে তারই ফলশ্রুতিতে 4 জন বিএনপিকে ওপারে চলে যেতে হয়েছে। এই যে দৃশ্যপটগুলো বাংলাদেশে আসছে, বিএনপির ভেতরে এখন অস্বস্তি শুরু হয়েছে, অশান্তি শুরু হয়েছে, কারণ আওয়ামী লীগ মাঠে নামতে শুরু করছে। আর এই বিষয়গুলো নতুন সরকারের ইমেজ সংকট সৃষ্টি করেছে। এক বাক্যে বলতে পারি, এখান থেকে আমাদেরকে রাষ্ট্রকে যে কোনোভাবে আবারও ব্যাক করতে হবে। আওয়ামী লীগকে যারা রাজনীতির সুযোগ করে দেবে, মাঠে নামার সুযোগ করে দেবে, আমি তাদেরকে বলছি আপনাদের রাস্তা আওয়ামী লীগে বন্ধ করে দিয়ে যাবে। জিয়াউর রহমান যে ভুলটি করে জীবন দিয়েছে, সেই ভুলের মাসুল হিসেবে তারেক রহমান সেই ভুলটি যেন না করে। আর পুলিশের মধ্যে পুলিশকে নেওয়া শেষে একটি কথা, আমরা 5 তারিখের পর এমন পুলিশ দেখবো না প্রত্যয় করেছি। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের ভালোবাসা। আমরা ইউনূস সরকারের সময় পুলিশকে দেখেছি বড় কোনো অকারেন্সে পুলিশ পাশে গিয়ে হাত পেতে করে দাঁড়িয়েছিল, গায়ে টাচও করে নাই, আশেপাশে দেয়ালে বাড়ি দিছে, জনগণের গায়ে হাত দেয়নি। একই পুলিশ এখন রাজনৈতিক পুলিশ হয়ে অত্যাচারে নেমে গেছে। আবারও এই পুলিশ যদি বিপ্লব হারুন বেনজিরকে মনে করিয়ে দেয়, আমি মনে করি এটাই বিএনপিকে আবারও স্বৈরাচার বা ফ্যাসিস্ট বানাবে। তাই পুলিশকে এখনই লাগাম টেনে ধরতে হবে। যে পুলিশগুলি অতিরঞ্জিত করবে, যে পুলিশগুলো হিরোইজম দেখাবেন, যে পুলিশগুলো কাজের চেয়ে বেশি প্রদর্শন করবেন, ক্যামেরা দেখলে বেশি হারুন হওয়ার চেষ্টা করবেন, টুনটুনি হারুনের মতো, সেই পুলিশগুলোকে আমার মনে হয় দ্রুত গুরুত্বপূর্ণ জোন থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত, যেখানে ক্যামেরার ফোকাস কম। কারণ এরা ক্যামেরা দেখে এরা হারুন হতে চায়। এরা মনে করে রাজনৈতিকভাবে আমার মাথার উপরে অমুকের হাত আছে, আমাকে কেউ টাচ করবে না। আমার মনে হয় এখান থেকে পুলিশকে ফিরিয়ে আনতে হলে পুলিশের মধ্যে এই দমন পীড়নের যেই বা প্রদর্শন ইচ্ছাটা যেটা আছে, এটাকে বন্ধ করতে হবে দ্রুত। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন ভাই, আপনার কাছে রিকোয়েস্ট, আওয়ামী লীগ আমলে আমরা যে কথাগুলো বলেছি, এবার বিরোধী চেয়ারে বসে আপনারা যে কথাগুলো বলেছেন, সরকারে বসে সেই কথাগুলো পালন করা শুরু করেন, নতুবা এই দেশের জনগণ আপনাদের প্রতি অনাস্থা জানাবে এবং বিএনপির প্রতি মানুষের যে ভরসা, সেই ভরসাটা নষ্ট হয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আওয়ামী লীগ যেভাবে ধীরে 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 ধ্বংসের দিকে গেছিল, বিএনপিতে সেটা আওয়ামী লীগ ধ্বংসের দিকে গেছিল তো অনেক বছর পর, 15 বছর দেশ চালিয়েছিল, তারপর 16তম বছরে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। কিন্তু বিএনপি প্রথম 4 দিনই জয়বাংলা হওয়ার পথে। দর্শক দেখেন, একটা দল, একটা রেজিম ধ্বংস হওয়ার অনেক কারণ থাকে। সব কারণ নিয়ে এই 8 মিনিট আলোচনা করতে পারবো না। বিএনপিতে এখন যা হচ্ছে, বিএনপির অত্যন্ত একিউট একটা সংকট এখানে অ্যাড্রেস করবো, যেটা আওয়ামী লীগের মতো পরিণতি। আওয়ামী লীগের মতো পরিণতি মিন্স গণঅভ্যুত্থানের ফলে পালানো। সেই পরিণতির দিকে বিএনপিকে নিয়ে যেতে পারে। ইটস পসিবল, দেয়ার ইজ ভেরি মাচ পসিবিলিটি। দর্শক, আওয়ামী লীগের হাজারো সংকটের মধ্যে একটা সংকট ছিল দি সিন্ডিকেট এবং বৈফল নেতা, ত্যাগীদের মূল্যায়ন না করা। যে ছেলেগুলো আমার বন্ধু, বড় ভাই, যেগুলো ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, দিন রাত পরিশ্রম করে নিজের জীবন যৌবন সব বিসর্জন দিয়ে ছাত্রলীগ করত, এবং ছাত্রলীগ করতে যে কত আকাম করেছে, ইচ্ছে করে আকাম করেছে। এই আকাম তার আদর্শের সাথে যায় না। আমি চিনি ছাত্রলীগের সেক্রেটারি কাছে এরকম একজনকে, অত্যন্ত ভালো ছেলে ছিল, আমার সাথে একসাথে নামাজ পড়তো, আমাকে ডাক দিয়ে নিয়ে যেত যে চলো নামাজ পড়ে আসি। সেই ছেলে ছাত্রলীগ কেন্দ্রীয় সেক্রেটারি হয়ে কত আকাম করতে হয়েছে তাকে। আর অনেকে আছে যে নামাজি ভালো ছেলে, মাদ্রাসা করেছে,
একসময় শিবিরের সাথে ছিল, কিন্তু এক পর্যায়ে ছাত্রলীগের হয়ে শিবিরও চেনে না, জামাতও চেনে না, জুমার নামাজও চেনে না। এতটা খারাপ হয়েছে। এরকম ত্যাগী ছেলে যারা, আমি যে শিবির থেকে এসে তার কথা বাদ দিলাম, একদম মুক্তিযোদ্ধা পরিবারের, যুগ যুগ ধরে আওয়ামী লীগ, নিঃশর্ত আওয়ামী লীগ, এরকম অনেককে দেখেছে, কিছু চায় না, জীবন যৌবন যায় পুরোটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শ, হ্যাঁ এটা খারাপ আদর্শ কিন্তু আদর্শ। আওয়ামী লীগের প্রতি অনেক হাজারো লক্ষ মানুষ যে ভোটে যে নিষিদ্ধ গণহত্যা করেছে, তারপরও আওয়ামী লীগের সমর্থন করে, এই সংখ্যাটা প্রচুর। আওয়ামী লীগ যে আকাম করেছে, আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, এই আকাম এবং এই অবস্থা যদি বিএনপির হতো তাহলে বিএনপির নেতাই খুঁজে পাওয়া যেত না, সমর্থক তো দূরের কথা। কিন্তু এত মহা অপরাধ করেও আওয়ামী লীগের সমর্থকের অভাব নাই। বাংলাদেশের ভোটারদের একটা বিরাট অংশ এখন আওয়ামী লীগ। ইটস ট্রু। বিএনপিতে এখন সেই অবস্থা শুরু হয়েছে, ত্যাগীদের কোনো মূল্যায়ন নাই বিএনপিতে। যত ভুইফোর এবং বাটপার শ্রেণী আছে, নব্য, দেখেন বিএনপির এমন ঘটনা ঘটেছে, বিএনপির ভিতরে প্রশাসন যে সাজিয়েছে বিএনপি, সচিব উপসচিব নানান জায়গায় ডিসিমিসি এখন নিয়োগ দিয়ে করতে চলছে নতুনভাবে, এইসব জায়গায় নব্য বিএনপির যে জায়গা, অরিজিনাল বিএনপিকে অনেক জায়গা থেকে বঞ্চিত করেছে। এবং দেখে তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার জাহেদ, এ কি আওয়ামী লীগ করেছে, ছাত্র ইউনিয়ন করেছে, এই এখন তারেক রহমান উপদেষ্টা, অথচ অরিজিনাল বিএনপি করে কত লোক বঞ্চিত বিভিন্ন জায়গায় এরকম। দেখেন বিএনপির দুঃসময়ের যোদ্ধা রুমিন ফারহানা, রুমিন একসময় বিএনপি মানেই ছিল রুমিন ফারহানা। রুমিন 18 সালের পর থেকে একদম 23 সাল পর্যন্ত বিএনপি কে প্রাসঙ্গিক রেখেছেন রুমিন ফারহানা একা। তারেক রহমানের চেয়ে রুমিন ফারহানার ইম্পর্টেন্স বেশি ছিল, কারণ তারেক রহমানের বক্তব্য প্রচার জনগণকে শুনতে পারত না, নিষিদ্ধ ছিল। আর রুমিন ফারহানা বক্তব্য দিয়ে কাঁপিয়ে রাখতেন, টক শো থেকে শুরু করে সব জায়গায়। সেই রুমিন ফারহানার সাথে কি করেছে দেখেন, বিএনপি যদি সাম্প্রতিক, রুমিন ফারহানা বলছেন বিএনপি যদি সাম্প্রতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় তা ভালো হবে না। তার মানে ভুইভোটদের রাজত্ব এখন রুমিন ফারহানাদের চেনে না, এখন চেনে সেই পালাতকদের যারা পালিয়ে পালিয়ে থেকেছে, ইকবাল হাসান টুকুদের চেনে, সেই টুকুরও এখন মন্ত্রী হয়। আর রুমিন ফারহানা এরা নমিনেশনও পায় না। অথচ রুমিন ফারহানা এরাই ছিল বিএনপি, বিএনপি মানেই ছিল রুমিন ফারহানা। তাকে শহীদ মিনারে ফুল দিতে দেয় না বিএনপি সন্ত্রাসীরা। রুমিন ফারহানার বাবা একজন ভাষা সৈনিক, একজন ভাষা সৈনিকের মেয়ে একজন বিএনপি নেত্রী ছিলেন, একজন এমপি, তিনি ফুল দিতে পারেন না, তাকে ফিরে আসতে হয়। আপনি চিন্তা করেন কত বড় ফ্যাসিস্ট মানসিকতা বিএনপি। কেন ছুপ্পুকে রক্ষা করেছে বিএনপি? অ্যাকচুয়ালি এই ব্যাখ্যাতে যা বেরিয়ে এসেছে, ছুপ্পুকে বিএনপি রক্ষা এককভাবে করেছে তা নয়। ছুপ্পুকে রক্ষা করার জন্য বিএনপির দ্বারস্থ হয়েছে ওয়াকারুজ্জামান, অর্থাৎ ছুপ্পুকে রক্ষা করেছে ওয়াকারুজ্জামান, বিএনপি, ভারত আমলারা। এই ছুপ্পু পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিল, তারপর সে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হয়, পরবর্তীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনার কমিটির উপকমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়। কতটা হিংস্র, আনুগত্যের কতটা পরীক্ষা দিলে, কতটা অসৎ হলে এতটা এই কাজ সে করতে পারে। এবং তারপরে সে এই ছাত্রজীবন শেষে সে আবার দায়রা জজ হয়েছিল, সেখানে তার অপকর্মের ঘুষ লেনদেনের ইয়ত্তা নেই, শেষ নেই। জজ হিসাবে রিটায়ার্ড নেওয়ার পর সে হাসিনা তাকে বানিয়েছে দুর্নীতি দমন কমিশনের পরিচালক, সেখান থেকে সে শত কোটি টাকা কামাইছে। তারপরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছে তাকে, সেখান থেকে শত কোটি টাকা কামিয়েছে এবং সেখান থেকে মালয়েশিয়া টাকা ট্রান্সফার করেছে এবং মালয়েশিয়াকে সে তার সেকেন্ড হোম বানিয়েছে। এই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এমন একজন দুর্নীতিগ্রস্ত লোককে আইনের আওতায় না এনে বিএনপি তাকে রক্ষা করেছে। তাদেরকে ছোবল মারার মানুষটি তারা আগেই তৈরি করে রেখেছে। এই হলো শাহাবুদ্দিন ছুপ্পু। বিএনপি বলেছে রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে তারা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চায় না, অর্থাৎ সংবিধান তাদের কাছে পবিত্র হয়ে উঠেছে। অথচ এই 72-এর সংবিধানের মাধ্যমে শেখ মুজিবের সময়ে 13,000 আলেম ওলামাকে হত্যা করা হয়েছে, 13,000 আলেমকে হত্যা করেছে, 40,000 জাসদ কর্মীকে হত্যা করা হয়েছে। একটি বিশাল দুর্ভিক্ষ হয়েছে, যেখানে শেখ মুজিব স্বীকার করেছে 20 লক্ষ মানুষ মারা গেছে না খেয়ে। দুর্ভিক্ষ মানে কি? যেখানে ভিক্ষা করার মানুষ পাওয়া যায় না, ভিক্ষা দেবার লোক থাকে না, এই কারণে ভিক্ষা করার মানুষ থাকে না। কি ভয়াবহ অবস্থা! ওই যে বাসন্তীরা তখন জাল, কাপড় ছিল না, মাছ ধরার জাল দিয়ে ইজ্জত ঢেকেছিল। সেই শেখ মুজিবের সময়ে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জিনিসগুলোর জন্য তারা প্রশ্ন করে না। দুর্ভিক্ষে না খেয়ে 20 লক্ষ মানুষ মারা গেছে, আর বিদেশিদের সার্ভে অনুযায়ী 1.5 কোটি মানুষ মারা গেছে। আমরা যদি তাদের হিসাবটাই ধরি, 20 লক্ষ মানুষ, এটা কি ভাবতে পারেন একটা দেশে না খেয়ে 20 লক্ষ মানুষ মারা যাওয়া কত নির্মম, কত দুঃখজনক, কত কষ্টের। তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, সংক্ষেপে কি সালাহ উদ্দিন আহমেদ, এরা এগিয়ে আসে রাষ্ট্রপতিকে রক্ষার জন্য সংবিধানের দোহাই দিয়ে। একটি ছোবল মারা পালিত সাপ, দুর্নীতিগ্রস্ত একটি লোক, নীতিহীন প্রতিষ্ঠিত টাকা পাচারকারী একটি লোককে তারা শেষ পর্যন্ত এভাবেই রক্ষা করেছে। অথচ তাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি নির্মম অত্যাচার করেছে। পয়জন, বিষ খাইয়ে তাকে হত্যা করার জন্য ধীরে ধীরে স্লো বিষ খাওয়া মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে একজন সুস্থ মানুষকে। তার হাত বাঁকা হয়ে গিয়েছে। বিএনপি সরকার গঠন করার পরে মনে হচ্ছে তারা
বাংলাদেশের মানুষের উপরে অর্থাৎ জনগণের উপরে প্রতিশোধ নেবার একটা খেলা শুরু করেছে। কিভাবে তারা জনগণের উপরে প্রতিশোধ নিচ্ছে এটি আমি আপনাদের একেবারে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। প্রধান উপদেষ্টার দপ্তরে যিনি সেনাবাহিনীর যিনি দায়িত্ব পালন করেন পিএসও, পরবর্তী সেনাপ্রধানের দৌড়ে ইনি কিন্তু এগিয়ে থাকেন, অর্থাৎ নিয়ম অনুযায়ী যিনি পিএসও থাকেন তাকেই পরবর্তীতে সেনাপ্রধান করা হয়। এখানে ছিলেন কামরুল হাসান। এই কামরুল হাসানের যোগ্যতা হচ্ছে তিনি এত সৎ এবং মেধাবী ছিলেন। তিনি 5 আগস্টের পরে নিয়োগ পাওয়ার সাথে সাথে পাকিস্তানের সাথে তিনি সম্পর্ক উন্নয়ন করেছেন এবং পাকিস্তান থেকে ঠান্ডার বিমান J-17 এটি ক্রয়ের জন্য চুক্তি করেছেন আসিফ মুনিরের সাথে। এরপরে তিনি তুরস্কের সাথে চুক্তি করেছেন তুরস্ক থেকে সামরিক সরঞ্জামাদি ক্রয় করবেন এবং 5 আগস্টের পরে বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতের থাবা থেকে রক্ষা করার জন্য তিনি হেন কোনো উদ্যোগ নাই যা গ্রহণ করেন নাই। তার কারণেই সেনাবাহিনীকে ভারত গ্রাস করতে পারেনি। সেই ব্যক্তিকে এখন দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেশদ্রোহী তো হবেই, তিনি তো দেশদ্রোহী হবেন যিনি দেশের জন্য কাজ করতে যাবেন, যিনি এই দেশটাকে ভালোবাসবেন, ভারতের কাছে ছেড়ে না দেবেন, তাকেই ভারত দেশে যাদেরকে পেইড এজেন্ট বানিয়ে রেখেছে, এদেশের যে মানুষ নামের অমানুষগুলো আছে, যে দালালগুলো আছে, যারা ভারতের রুটি রুজি ছাড়া যাদের পেট চলে না, যারা ভারতের হুকুম ছাড়া পায়খানাও করে না পোশাকও করে না, তারাই এই লোকগুলোকে দালাল আখ্যা দেয়, মির্জাফর আখ্যা দেয় এবং জামাতি আখ্যা দেয়। আরে বেটা, জামাত হয়েছে তাতে সমস্যা কোথায়? দেশ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো। জামাত হওয়ার কারণে সে যদি দেশের পক্ষে দাঁড়ায়, তিনি যদি আমার দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেন, তাহলে তো আমরা তাকেই চাই, ওই মির্জাফরই আমরা চাই। আমরা ওই দেশপ্রেমিক চাই না যে ভারতের কাছে পাচার করতে, এমন দেশপ্রেমিক আমার দরকার নাই। ওই দেশপ্রেমিকের আমি নিকুচি করি। তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাকে ওইভাবে, এরকম একজন সৎ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন পাবে কিনা আল্লাহ জানে, তাকে এরকম বিভিন্ন অভিযোগ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তাজুল ইসলামকে তো সরিয়ে দিয়েছে, আগেই বললাম। এই হলো অবস্থা। যাই হোক, এবার অন্য প্রসঙ্গে একটু যাই। যেটা শুরুতেই বলছিলাম যে বিএনপি বাংলাদেশের জনগণের উপর এক ধরনের প্রতিশোধ নিচ্ছে। কেন আমি এই কথাটি বলছি? দেখুন, বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচনে প্রত্যাখ্যান করেছে তাদেরকে তিনি এনে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিচ্ছেন ওই প্রতিশোধ নেবার জন্য। যে ঠিক আছে, সমস্যা নাই, জনগণ তোমাকে ভোট না দিলে তাতে কি হয়েছে, আসো তোমাকে দেখো কোথায় আমি নিয়ে যাই। মানে জনগণকে এক ধরনের বার্তা দেয়া যে দেখো জনগণ, তোমরা ওকে কিন্তু ভোট দাও নাই, দেখো তাকে কি বানানো হলো। আমি নাম্বার 1 বলি, একেবারে ধরে ধরে ঢাকা 16 আসনের যিনি এমপি প্রার্থী ছিলেন বিএনপির, আমিনুল ইসলাম, তিনি তো কর্নেল আব্দুল বাতানের কাছে হেরেছেন। তাহলে তিনি একজন হারু পার্টি। এই হারা ব্যক্তি জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে বলে তিনি হেরেছেন। এই ব্যক্তিকে এনে বিএনপি ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। কেন? ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার মতো বিএনপি থেকে 213 জন যে জয়লাভ করে আসলো, এদের ভিতর থেকে একজনকে দেওয়া যেত না? জনগণ যাকে ভোট দেয় নাই, যিনি হেরে গেছেন, তার মানে এটি প্রমাণিত হয় যে তিনি জনপ্রিয় নন, তিনি জনগণের ভোটের দ্বারা নির্বাচিত নন। তাকে এনে আপনাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিতে হলো। বিজয় প্রার্থীর কি অভাব ছিল আপনার দলে? ছিল না তো, তাহলে এটি কেন করলেন? নিশ্চয়ই আপনি জনগণকে একটা বার্তা দিতে চেয়েছেন। শুধু তাই নয়, শুধু আমিনুল ইসলাম নয়, ঢাকা 15 আসনে যিনি জামাত আমিরের কাছে হেরেছেন, শফিকুল ইসলাম মিল্টন, তাকে কি করা হয়েছে জানেন আপনারা? তিনি তো হেরে গেছেন, হারার পরে তাকে এবার ডেকে নিয়ে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসক মানে অ্যাজ লাইক মেয়র, মেয়র বলতে আপনারা প্রশাসক, প্রশাসক মানে মেয়র, এটি বুঝবেন। শুধু তাই নয়, খুলনা 2 আসনে জামাত নেতা বেলাল হোসেনের কাছে যিনি হেরেছেন, নজরুল ইসলাম মঞ্জু, তাকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম 6টা জায়গায় বিএনপি 6 সিটি কর্পোরেশনে তার খোদ দলীয় লোক নিয়োগ দিয়েছে, যেটা সিটি কর্পোরেশন হবার পরে এই প্রথম। এই ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটে নাই। প্রশাসক নিয়োগ দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে যেটা করা হয়েছে, সচিবালয় থেকে কোনো সচিবকে বা মুখ্য সচিবকে বা অতিরিক্ত সচিবকে এনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এটি উচিত। অথচ বিএনপি কি করলো? দলীয় লোক নিয়ে সে একেবারে দলীয়করণের চূড়ান্ত বহিঃপ্রকাশ এখানে ঘটালো। নারায়ণগঞ্জে তাকে দেওয়া হয়েছে সাখাওয়াত হোসেন খান, তিনি 2016 সালে আইবি রহমানের কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 78,000 ভোটে হেরেছিলেন। সেই ব্যক্তিকে এখানে এনে প্রশাসক হিসেবে অর্থাৎ মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি। এরকম পদাধারী ব্যক্তিদেরকে এখানে আনা হয়েছে। কোন গাজীপুর সিটি কর্পোরেশনে গাজীপুর মহানগর বিএনপির সভাপতিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটেও ঠিক তাই করা হয়েছে। সিলেট 3 আসন থেকে তিনি মনোনয়ন চেয়েছিলেন আব্দুল কাইম চৌধুরী, তাকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দিয়েছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালেককে, তিনি সেখানে জয়লাভ করেছেন। এখন এই কাইম চৌধুরীকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে ওইখানে প্রশাসক হিসেবে অর্থাৎ মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণেও ঠিক একই কাজ করা হয়েছে। বিএনপির সবচেয়ে প্রবীণ নেতা আব্দুল সালাম, তাকে সেখানে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই যে দলীয়করণ, এই দলীয়করণের তো কোনো দরকার ছিল না। এই লোকগুলো কি পরবর্তীতে নির্বাচন করবে না? এরাই তো নির্বাচন করবে। তাহলে আপনারা চিন্তা করুন তো, যখন নির্বাচনের সময় আসবে আর এরা নির্বাচন করবে, তাহলে প্রভাব পড়বে না? তো অবশ্যই প্রভাব পড়বে। প্রভাব না পড়লে তো কেউ কেউ হেরে যাবেন, যদি হেরে যান। নাকি বিএনপি এরকম মনে করেছেন যে এরা যেভাবেই ওকে 6 জনকেই তিনি জিতিয়ে আনবেন? এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে আমাদের কোনো কথা নাই। কিন্তু যদি ওই উদ্দেশ্য না থাকে, কেউ যদি হেরে যান, তাহলে হারু পার্টি মানে তিনি অযোগ্য, সেই অযোগ্য লোককে তিনি এখানে এনে বসিয়ে দিলেন। তাহলে এই কাজটা কি ভালো করলো বিএনপি? এই কাজটা তো মোটেই ভালো করে নাই।
সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা তো এখন এটা বলতে শুরু করেছে বিএনপি আসলে এটা করবে বলেই তারা জাতীয় নির্বাচনের আগে এই লোকাল নির্বাচন হতে দেয়নি। তাদের মনের ভিতরে এটা ছিল এবং তারা